আমার প্রথম জ্ঞানের স্মৃতিতে ধীরেন্দ্রনাথকে দেখি যখন আমার বয়স খুব বেশি হলে 2 বছর। আমার বাবা ও মা সহ কলকাতা থেকে কুমিল্লা এসেছি দাদুর সঙ্গে দেখা করবার জন্য। ধীরেন্দ্রনাথ দত্ত আমার পিতামহ। ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘরে অনেক আলো জ্বলে উঠাতে ঘুম থেকে উঠে দেখলাম সারা ঘর আলোময় করে ফর্সা সাদা ধবধবে চুলের একজন মানুষ আমাকে কোলে তুলে নিলেন এবং আমার গলায় অপূর্ব সাদা ছোট ছোট কড়ির মালা পরিয়ে দিলেন। আমি একবার সাদা মালা এবং একবার সাদা চুল মুগ্ধ হয়ে অবাক চোখে দেখছিলাম। দাদু সেদিন করাচি থেকে এলেন। তার কিছুদিন পরে, বোধহয় রথের মেলা ছিল, দাদু আমাকে তারই মতো সাদা ঝুঁটিওয়ালা একটা ধবধবে সাদা কাকাতুয়া পাখি এনে দিলেন। আমি মুগ্ধ হয়ে দাদুকে অনুসরণ করতাম এবং যখন বাইরের ঘরে বসতেন আমি তার টেবিলে বা চেয়ারের তলায় বসে থাকতাম। জানি না কি আমাকে তখন আকৃষ্ট করত। আমার 6 বছর বয়স থেকে আমি আমার বাবা মা ভাই সহ দাদু ও কাকুর সাথে থাকি 1 নং মিন্টো রোড, ঢাকাতে। দাদুর সাথে গিয়ে ভিকারুন্নেসা স্কুলে ভর্তি হয়ে এলাম। মাঝে মধ্যে দাদুর সেক্রেটারিয়েট যাবার পথে আমাকে গাড়ি করে স্কুলে নামিয়ে দিলে হেঁটেই যেতে হতো। এখন বুঝি উনি চাইতেন না আমার ভেতরে কোনো ধরনের মিথ্যে অহংকার গড়ে উঠুক। 1958 সনে সামরিক আইন জারি করে আইয়ুব খান ক্ষমতায় আসেন। মন্ত্রিসভা ভেঙে গেল। আমার দাদু আমার কাকা দিলীপ দত্ত সহ কুমিল্লায় চলে গেলেন। আমরা ঢাকায় রয়ে গেলাম। 1960-এর শেষ দিকে আমার বাবা সঞ্জীব দত্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে থাকতে পারবার কারণে আমার মা, ছোট ভাই ও আমি দাদু ও কাকুর কাছে স্থায়ীভাবে বসবাস করার জন্য কুমিল্লায় চলে গেলাম। কুমিল্লার বাড়িটা বাংলো প্যাটার্নের, উপরে টিনের ছাউনি। আগে কখনো টিনের বাড়িতে থাকিনি। মাঠের মাঝখানে সেখানে বিদ্যুৎও নেই, কিন্তু বাড়িটা রাত্রেও খুব আলোয় ভরা মনে হতো। দিনের বেলার মতনই লাগতো, কারণ তখনও বুঝিনি, এখন বুঝতে পারি। আমি দাদু ও কাকুর কাছে বড় হয়েছি। দাদুই ছিলেন আমার অভিভাবক। সেই কারণে শাসন পাইনি, শুধু আদরই পেয়েছি। সেই আদরের প্রাচুর্যে আমি এখনও ভরপুর। আমি কনভেন্টে পড়তাম। দাদু ভালো করে বাংলা শেখাবার জন্য ফয়জুন্নেসা স্কুলে এনে ভর্তি করে দিলেন। তাতে খুব কষ্ট পেলাম ও রেগে গেলাম। বাংলা ব্যাকরণ ও বাংলা অঙ্ক কিছুতেই আয়ত্তে আনতে পারলাম না। ক্লাস 9 থেকে 10 পর্যন্ত সব পরীক্ষায় অঙ্কে ফেল করতাম। তাতে দাদু খুব উৎসাহ ও আনন্দ বোধ করতেন এবং অঙ্ক পরীক্ষায় দিতে যাবার সময় প্রণাম করতে গেলেই একগাল হেসে আশীর্বাদ করতেন, এই বলে যে, দাদু আশীর্বাদ করে পরীক্ষায় তুমি হংসডিম্ব পাও। আমি কাঁদতে কাঁদতেই পরীক্ষা দিতে যেতাম এবং হংসডিম্বের কাছাকাছি সব কিছু বাড়ি বয়ে আনতাম। তখন দাদু বলতেন, ফার্স্ট হবার তো দরকার নেই, মানুষ হও, সেই আশীর্বাদ করি। এত বড় একটা পূর্ণ মানুষের অন্তরের আশীর্বাদ ও সান্নিধ্যে কিছুটা হয়তো বুঝতে পেরেছি মানুষ হতে পারাটাই সব থেকে কঠিন ও মূল্যবান, অঙ্কে নাম্বার নয়। আজ 23 বছর পার হতে চলেছে। আমার ভেতরে যন্ত্রণা থামে নাই। এক এক সময় মনে হয় দিনের পর দিন, রাতের পর রাত কাঁদি। দাদুকে 1965-র ভারত পাকিস্তান যুদ্ধের সময় গৃহবন্দী করা হয়। আমি দাদুকে রাগ করে বলেছি, ওরা তোমাকে দেশদ্রোহী করলো, কিন্তু তুমি কিছু বলবে না। দাদু তখন বলেছিলেন, ওরা তো দেশপ্রেম সেইভাবে বোঝে না, কারণ দেশের মানুষদের ওরা ভালোবাসতে জানে না। দাদুর যুক্তি আমার একদমই পছন্দ হয়নি। মানুষকে ভালোবেসে সব কিছু নিঃস্বার্থভাবে ছেড়ে দেন, কিন্তু তার প্রতিদান কিংবা স্বীকৃতি কোথায়? সেই সময় একদিন দেবদূতের মতন সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে আমাকে বারান্দায় ডেকে জিজ্ঞেস করলেন আমি কে এবং তিনি দাদুর অ্যারেস্ট অর্ডারের কাগজটা দেখতে চান। দাদু গৃহবন্দী পাকিস্তান দেশরক্ষা আইনে। ভেতরে এসে দাদুকে বললাম। দাদু ও কাকু কিছু তর্কের পরে কাগজটা আমার হাতে দিলেন। আমি দৌড়ে গিয়ে তার হাতে দিলাম। দাদু তো বাইরে আসতে পারেন না এবং কারো সাথে দেখা বা কথাও বলা নিষেধ। তিনি ঠিকানা দিয়ে বললেন আমার মা যেন তার সাথে ঢাকাতে যোগাযোগ করেন কেসের ব্যাপারে। এরপরে ঢাকায় কেস শুরু হলো দেশরক্ষা আইন চ্যালেঞ্জ করে। দাদুও ভেতর থেকে আর্গুমেন্ট লিখে দেয়। কয়েক মাস পরে এক রাত্রে হঠাৎ একটা টেলিগ্রাম এলো। মামলার রায়ে সরকার দাদুকে ছাড়তে বাধ্য হয়েছে। দাদু সকলকে ঘুম থেকে তুলে বললেন, বাড়ির সকল জানালা দরজা খুলে দাও, সব আলো জ্বালিয়ে দাও, আমি মুক্ত, আমি মুক্ত। আমরা নিচে নিচে সারা বাড়ির জানালা দরজা খুলতে থাকলাম দাদুর মুক্তির আনন্দে। আমার দাদু সব বন্ধনের উপরেই ছিলেন, যাকে বলে আসল মুক্ত মানুষ। ছোটবেলাতে দেখতাম দাদু সকাল 5টা-6টার মধ্যে কাচারি ঘরে চলে যেতেন, মাঝখানে কোর্টে। আবার বিকেল 5টা থেকে রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাচারি ঘরে। সে সময় কাচারি ঘর থাকতো লোকে লোকারণ্যে। কিন্তু আমাদের তো সেই রকম পয়সা নেই অন্য উকিলদের তুলনায়।
এখন বুঝি দাদু প্রায় সব মামলারই মীমাংসা করে দিতেন। আমি 1966 সালে মেট্রিক পাশ করলাম। ঢাকায় হলিক্রস কলেজে ভর্তি হবার কথা। দাদু বললেন, তুমি কুমিল্লা কলেজেই পড়ো, কারণ যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিনই আমার আনন্দ, সময় তো বেশি নাই। আমি তখন ঠিক বুঝতে পারিনি। 1968-তে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। থাকি রোকেয়া হলে। দাদু কাকুর মন খুব খারাপ থাকতো। আমি প্রায় সপ্তাহ শেষে কুমিল্লায় চলে আসতাম। তখন মনে হতো আমি যেন আনন্দের বন্যায় ভাসছি, পৃথিবীতে এর থেকে বড় কিছু নেই। 1969-70 থেকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকল। দাদু প্রায় কুমিল্লার বাইরে যাচ্ছেন। বহু মানুষ, যারা অনেকেই আজ বাংলাদেশের নক্ষত্র, তাদের আসা যাওয়া বেড়ে গেল। অনেক রুদ্ধদ্বার মিটিং হতে থাকলো। আমার 83 বছরের দাদু 21-22 বছরের ছেলের মতন মহা উদ্যমে ছোটাছুটি শুরু করলেন। আমি তখনও কোনোভাবেই আন্দাজ করতে পারিনি যে আমাদের জীবনে শুধু দুঃখের ও যন্ত্রণার সময় নেমে আসছে। আমার দাদু ধাপে ধাপে স্বজ্ঞানে মৃত্যুর দিকে এগুচ্ছেন। কারণ 1970 থেকে দাদু বলছেন, বি প্রিপেয়ার্ড ফর এ সিভিয়ার ব্লাড বাথ। রক্ত যে তার নিজের, তাই দিয়ে বাংলাদেশকে স্নান করিয়ে দিয়ে গেলেন তার পুত্র দিলীপের রক্তসহ। আমার দাদু শিউলি ফুল খুব পছন্দ করতেন। বাড়ির আঙিনায় একটা ছোট্ট শিউলি ফুলের গাছ ছিল। দাদু বারান্দায় সকালে চা খেতেন, তখন 2টি কাক, একটি জোড়া শালিক, একটা বিড়াল এবং কয়েকটি চড়ুই দাদুর থালা থেকে দিব্যি নিজেরা খেয়ে যেত। এ দৃশ্য আমি খুব কমই দেখেছি। আমি সিঁড়ির নিচে বসেই মালা গাঁথতাম, আর চোখে দেখতাম আর ভাবতাম, মানুষ আর পশু পাখিতে কি করে এই মিল হয়। দাদু আমার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। বাবার সাথে তার বহুদিন দেখা নাই, দেখবার জন্য মন খুব অস্থির থাকতো বুঝতাম। দাদুর পাসপোর্ট পাকিস্তান সরকার আটকে রেখেছিলেন। আমি 7ই মার্চ ঢাকা থেকে কুমিল্লা চলে এসেছি দাদুর নির্দেশ মতন। মার্চের 10 থেকে 11 তারিখের দিকে আমার বাবার একটা চিঠি এলো দাদুর কাছে। বেশ কয়েকদিন ধরেই কাচারি প্রায় ফাঁকা। নিজেই বসে বসে বই পড়েন এবং লেখেন। 15-16 তারিখের দিকে তিনি আমাকে কাচারি ঘরে ডাকলেন। ডেকে বললেন, পাপু, তোমার বাবার চিঠি পড়ো। আমি মলেপের বেঞ্চে বসে একবার পড়লাম, 2বার পড়লাম, 3বার পড়লাম, কারণ পড়তে পারছিলাম না। চোখ বারবার ঝাপসা হয়ে আসছিল। 5-6 বারে চিঠিটা পড়ে শেষ করলাম। পাপু আমাকে বললেন, বুঝতে পারতে? এবারে তার লেখা উত্তরটি আমার হাতে দিয়ে বললেন, আমার উত্তর তোমার বাবার কাছে, পড়ো। 10-12 বারের মাথায় চিঠিটা পড়তে সক্ষম হলাম। চিৎকার করে সেই মুহূর্তে কাঁদতে চেয়েছিলাম, পারি নাই। সেই কান্না এখনও আমি কাঁদি এবং জীবনের শেষ মুহূর্তেও ওই কান্না কেঁদে যাব। পাপু আমাকে জিজ্ঞেস করলেন, পাপু, আমি ঠিক লিখি নাই? আমি দাদুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছিলাম, যা পাপু, তুমি একদমই ঠিক করেছ। দাদু তখন বললেন, তোমার বাবার সাথে আর আমার দেখা হলো না দাদু। আমি তার মাথায় পিঠে হাত বোলাতে বোলাতে শুধু বলি, তুমি ঠিকই করেছ দাদু, তুমি ঠিকই করেছ। চিঠিতে আমার বাবা অস্থির হয়ে লিখেছিল, আমি একবার আপনাকে দেখে যেতে চাই, যেমন করে হোক আমার অস্থির লাগছে, আমাকে একবার অনুমতি দিন, এসে দেখে যাই শেষবারের মতন। দাদুর 7-8 লাইনের চিঠির উত্তর ছিল, যেদিন স্বাধীন দেশে দিনের আলোতে মাথা উঁচু করে আসতে পারবে সেদিনই আসবে, তার আগে নয়। তোমার সাথে আর আমার দেখা হবে না। হয়নি। আমার বাবা দিনের আলোতেই 18-11 ডিসেম্বর 1971 পাগলের মতন স্বাধীন দেশে এসেছিলেন, কিন্তু তার বাবার সাথে দেখা হয় নাই, ভাইয়ের সাথে দেখা হয় নাই। ময়নামতি সেনানিবাসে কিছু বদ্ধভূমি দেখেছিলেন, আর বাংলা ভাষার ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র যা ধীরেন দত্তের অস্তিত্বের সাথে জড়িত। আমি আর বাবা শূন্য কাচারি ঘরে দাঁড়িয়ে থেকেছি আর বলেছি, বাবা, তোমার সাথে দাদুর আর দেখা হলো না, তাতে কি হয়েছে? বাংলাদেশের সব ভালো কিছুর সাথে দাদু মিশে আছে। বাংলাদেশের অস্তিত্ব ও দাদুর অস্তিত্ব অভিন্ন। আমার কাছে বাঙালি সত্তা এবং জীবনে চলবার পথে যে সাহস ও চেতনার প্রয়োজন, তা আমি ধীরেন্দ্রনাথ দত্তর কাছেই পেয়েছি। দাদু থাকতে কষ্ট বা যন্ত্রণা কিছুই বুঝতে দেননি। এক রাতে যন্ত্রণা ও কষ্টের হাত ধরে আমি পথে নেমেছি। সব কিছুর পরেই এত কষ্টকে কষ্ট মনে হয় না, যন্ত্রণাকে যন্ত্রণা মনে হয় না, কারণ আমি তো ধীরেন দত্তের চেতনায় প্রজ্বলিত। আমি বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছি। ধীরেন দত্তের মতন বাঙালি মানুষ আমি আর দেখি নাই, মনে প্রাণে ধ্যানে জ্ঞানে। আমার অনেক ক্ষোভ ও রাগ ছিল যে সবাই এমন একটি মানুষকে অবহেলা করল স্বজ্ঞানে।
22 বছর পরে বাঙালি চেতনায় যারা উদ্বুদ্ধ তারা সকলেই প্রমাণ করলেন ধীরেন দত্ত বাঙালি সত্তার চেতনা, যা আবহমানকাল বিরাজ করবেন। সমস্ত তর্ক ও সমালোচনার ঊর্ধ্বে একটি মানুষ, তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, অমর বাঙালি। ধীরেন্দ্রনাথ দত্তকে কেমন দেখেছি দাদু হিসেবে এটা আমার জন্য বলা ভীষণ কঠিন, কেননা আমি মানুষ হিসেবে এতই ক্ষুদ্র যে অত বড় মাপের মানুষকে মূল্যায়ন করার বুদ্ধিও নেই, বয়সও ছিল না, লেভেলও ছিল না। অবশ্য অল্প বয়স থাকলেও ছোটবেলায় তাকে কিছুটা অনুধাবন করতে পেরেছি, কিন্তু অত বড় ব্যক্তিত্বের একজন মানুষকে অল্প বয়সে কতটুকুই বা উপলব্ধি করতে পারবো। তারপরেও আমি বলি, বাস্তবে জীবনের বেশিরভাগ সময়ই দাদুর সান্নিধ্যে কাটিয়েছি, তার ছায়ায় বড় হয়েছি। ছোটবেলায় আমি দাদুর মধ্যে চমৎকার একটা বিষয় দেখেছি। চুল তার সাদা থাকলেও তিনি ছিলেন হাঁটাচলায় অসম্ভব দৃপ্ত। এটা আমাকে দারুণভাবে আকর্ষণ করত। আর তার যে বিষয়টি আমাকে প্রেরণা দিত তা হলো দাদুর মধ্যে নির্মল এক দীপ্তি ছিল। হয়তো তিনি কারো বারান্দা কিংবা কুড়ে ঘরে বসে আছেন, মনে হতো চারদিকটা ঝলমল করছে। 21 বছর বয়স পর্যন্ত আমি তাকে যেভাবে দেখেছি তার মধ্যে অসাধারণ কিরণ ছটা থাকত, মানে কোথায় যেন আলো থাকত। হয়তো রাতের বেলা তিনি কাচারি ঘরে বসে লিখছেন, ঘরটা যেন ঝলমল করত। কি করে, কেন করে তা আমি আজ অবধি বুঝিনি, কিন্তু এখন বুঝি যে আসলে তার ভেতরের আলো প্রতিফলিত হতো। ছোটবেলার একটা ঘটনা বলি। দাদু যখন যুক্তফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী তখন আমরা 1 নং মিন্টো রোডে থাকতাম। আমি সবে স্কুলে যাওয়া শুরু করেছি। সেখান থেকে ভিকারুন্নেসা বেশি দূরেও নয়, কাছেও নয়। ওই পাড়ার মন্ত্রীবাড়ির সব লোকজন গাড়িতে করে স্কুলে যায়। আমারও খুব গাড়ি চড়ার শখ, স্বাভাবিক, অল্প বয়স তো, তাও কিনা পতাকা উড়িয়ে যাবে, সবাই যাচ্ছে, আমারও যেতে হবে, সেই রকম মনে বড়ই ইচ্ছা। দাদু বললেন, তুমি তো হেঁটেই যাবে। আমি বললাম, সবাই যে গাড়িতে যাচ্ছে। তিনি বললেন, এটা আমাদের সব সময়ের অবস্থান নয়, ক্ষণিকের অবস্থান, এবং এই অবস্থান জনগণ আমাকে দিয়েছে। আমার স্থায়ী অবস্থান হলো রিকশায় চড়া, হেঁটে যাওয়া। সে সময় মিন্টো রোডে রিকশা ছিল না, আমাকে হেঁটেই যেতে হতো। তাতে মনে বড়ই ব্যথা লেগেছিল, অন্যরা গাড়ি করে যাচ্ছে, কেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তখন ব্যাপারটি বুঝিনি। পরে দেখা গেল মিন্টো রোডের প্রায় সব বাচ্চাই হাঁটাটা চর্চা করতে লাগলো এবং সবাই হেঁটেই স্কুলে যাওয়া শুরু করলো। এই যে সাধারণভাবে জীবনযাপন করা এবং ওই অবস্থান যে আমার নয়, দাদুর অর্জিত, আমি কেন তা ব্যবহার করব, এই শিক্ষাটা তিনি 7 বছর বয়সে বুঝিয়ে দিয়ে গেলেন। এখনও আমি সাধারণ জীবনযাপন করি, সেটা আমার জীবনের অন্যতম বড় শিক্ষা। 1968 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। রাজনীতির উত্তাল সময়। এর মধ্যে 1970 সালে ন্যাশনাল স্টুডেন্টস ফ্রন্টের সঙ্গে মারামারির জের ধরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। আমি আবার কুমিল্লায় চলে গেলাম। রাজনৈতিক উত্তাপ তুঙ্গে পৌঁছালো। মুক্তিযুদ্ধের প্রাক সময়ক্ষণ। 70-এর নির্বাচনের জন্য চারদিকে রবরব অবস্থা। পূর্ব বাংলার মানুষের জীবনে পরিবর্তন আসবে, লক্ষণীয়। সে সময় কুমিল্লার টাউন হলে একটা বড় জনসভা হলো। সেখানে বক্তৃতা দিচ্ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলার নামকরা অধ্যাপক বদরুল হাসান। তিনি বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসানের ছোট ভাই। আমরা মাঠে বসে বক্তৃতা শুনছি। ওই বক্তৃতায় তিনি বললেন, ধীরেন্দ্রনাথ দত্তই বাঙালি সংখ্যাধিক্য বিবেচনায় প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার সংশোধনী প্রস্তাব তুলেছিলেন 1948 সনের 25শে ফেব্রুয়ারি। এই তথ্যটি আগে জানতাম না। আমি বদরুল হাসানের বক্তৃতায় ওই তথ্যটি জানার পর হন্তদন্ত হয়ে বাড়িতে চলে এলাম। দেখি দাদু কাচারি ঘরে অনেক মক্কেল নিয়ে বসে আছেন। সেখানে আমি বললাম, দাদু, তুমি যে এরকম প্রস্তাব তুলেছিলে তা তো কখনো বলনি। ভাষা আন্দোলনের ভিত তুমি তৈরি করে দিয়ে গেছো। এসব কথা শুনে তিনি আমার দিকে মিনিটখানেক তাকিয়ে রইলেন। তারপর তিনি আমাকে বসিয়ে বললেন, এটা আমি বলার জন্য তো বলিনি, প্রচারের জন্য তো বলিনি, এটার জন্য আমি দায়বদ্ধ, এটা আমার কর্তব্য ছিল। আরেকটি বিষয় বললেন, আমি কখনো দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করিনি। আমি মনে করি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, প্লেটোর রিপাবলিক পড়েছি। সুতরাং রাষ্ট্র ব্যাপারটি আমি কিছুটা সামান্য বুঝি। ধীরেন্দ্রনাথ দত্ত মনে প্রাণে বিশ্বাস করতেন, কোনো রাষ্ট্র ধর্মের ভিত্তিতে হতে পারে না। রাষ্ট্র হতে পারে কোনো জাতির কৃষ্টির ভিত্তিতে। এখানে কৃষ্টি সংস্কৃতি হলো আমাদের ভাষা। এই ছিল ধীরেন্দ্রনাথ দত্তের বিশ্বাস। এখানেই দাদু অনন্য, অথচ তার অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি। এটাতে আমি খুব ব্যথা অনুভব করি, কিন্তু রাষ্ট্রের লোকেরা ব্যথা পায় না।
অবশ্য তিনি কোনো কিছু পাওয়ার জন্য ওই প্রস্তাব তুলেননি। নিজের দায়বদ্ধতা থেকে তিনি তার কর্তব্য করেছিলেন বলে বড় একটা আন্দোলনের সূচনা হয়েছিল। এর ভিত্তিতে 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় আসে। না, দাদু প্রার্থী হিসেবে 70-এর নির্বাচনে দাঁড়াননি, কিন্তু তিনি ওই নির্বাচনে ব্যাপকভাবে প্রচারণায় অংশ নিয়েছিলেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের দারিদ্র্যপীড়িত এলাকায় তিনি প্রচারণায় কাজে যোগ দিয়েছিলেন। তিনি তখন ভোলা, বরগুনার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছিলেন। আওয়ামী লীগের পক্ষে ভীষণভাবে কাজ করেছিলেন। দাদু বলেছিলেন, আমি নির্বাচনে দাঁড়াবো কেন, এখন নতুন প্রজন্ম আসবে। তিনি আরও বলেছিলেন, আমি সবসময় শেখ মুজিবের সঙ্গেই আছি। বঙ্গবন্ধুও তাকে পিতৃসম শ্রদ্ধা করতেন। প্রায় তিনি দাদুর পরামর্শ নিতেন। দাদু এটা জানতেন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে। তিনি সাধারণ মানুষের মনোভাব আগে থেকেই টের পেয়েছিলেন। মজার বিষয়, যখন ক্ষমতায় আরোহণের আলাপ হচ্ছিল তখন দাদু বলেছিলেন, ভুট্টো ক্ষমতা ভাগাভাগি করবে না। কারণ দাদু ভুট্টো পরিবারকে চিনতেন। তিনি বলতেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা কখনো সরল সিধা রূপান্তর হবে না। দাদু তো পুরোদস্তুর রাজনীতিবিদ ছিলেন। তিনি রাজনীতিকে জীবনের অংশ মনে করতেন। পেশার দিক থেকে তিনি ছিলেন আইনজীবী, কিন্তু বাস্তবে ইচ্ছার দিক থেকে পূর্ণকালীন রাজনীতিবিদ। বেশ অল্প বয়স থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়েছিলেন। মূলত সেখান থেকেই তার রাজনীতির যাত্রা। তিনি স্কুল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। দাদু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন, পরে কলকাতার রিপন কলেজে ভর্তি হন। দুজন মানুষ দাদুর জীবনকে প্রভাবিত করেছিলেন। একজন হলেন রাজনৈতিক গুরু এবং আরেকজন হলেন দার্শনিক গুরু। তার রাজনৈতিক গুরু ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যারিস্টার আব্দুর রসুল, নতুন প্রজন্ম যার নাম জানে না, এবং দার্শনিক গুরু ছিলেন সহধর্মিণী সুরবালা দত্ত। চলার পথে তিনি যার থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা, সাহস পেতেন, তিনি হলেন সুরবালা দত্ত। দাদু হাউস অব ইউনাইটেড ইন্ডিয়ার উপনেতা ছিলেন। 47-এর দেশভাগে তাকে নেহেরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার শিকড় পূর্ববঙ্গে, সুতরাং আমার দায়িত্ব পূর্ববঙ্গের মানুষের জন্য কাজ করা। লক্ষণীয়, তখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল। বাস্তবে 4টি জায়গায় ওই দাঙ্গা হয়েছিল, পাঞ্জাব, বিহার, ঢাকা এবং নোয়াখালী। তখন ওই 4টি জায়গা থেকে হিন্দুরা ভারতে যাচ্ছিল, মুসলমানরা পাকিস্তানে আসছিল। বিশেষ করে পূর্ববঙ্গ থেকে অনেক হিন্দু পরিবার পশ্চিমবঙ্গে যাওয়া শুরু করল। তখন দাদু বললেন, এটা তো হতে পারে না, এর জন্য তো গণহারে ভারতে যাওয়া উচিত নয়। এমনকি তিনি সরকারের পক্ষ থেকে একটা সার্কুলার জারি করলেন, যেখানে হিন্দু মুসলিম সবাইকে দেশে থাকার জন্য বলা হয়েছিল। দাদু চেয়েছিলেন এখানে যেন মানুষের মধ্যে কোনো বিদ্বেষ কিংবা কষ্ট না থাকে। মূলত তিনি চেয়েছিলেন একটি সুন্দর সেকুলার রাষ্ট্র। মজার বিষয় হলো, পাকিস্তানে তখন 2জন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার ছিলেন। একজন হলেন মোহাম্মদ আলী জিন্নাহ আর অন্যজন ধীরেন্দ্রনাথ দত্ত। এটা খুবই তাৎপর্যপূর্ণ। সাম্প্রদায়িক দাঙ্গার পর তিনি মানুষকে বুঝিয়েছিলেন দেশে থাকার জন্য। বললেন, এই বিদ্বেষ থাকবে না, যে রক্তক্ষরণ হয়েছে তা মুছে দেবার দায়িত্ব আমাদের সবার। কেননা এদেশের ঐতিহ্য হলো সব ধর্মের মানুষের একত্র বসবাস। তিনি সব ধর্মের সহবাসের বিষয়টি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং এই বিশ্বাস তিনি লালন করতেন। অবশ্যই তিনি দ্বিজাতি তত্ত্বের ঘোর বিরোধী ছিলেন। বাংলা ভাষা সংক্রান্ত ভাষণের মধ্যেই তো পরিষ্কারভাবে তার অবস্থান ফুটে উঠেছে। তিনি সরকারি অফিস থেকে আদালত পর্যন্ত সর্বত্রই বাংলা প্রচলনের কথা স্পষ্টভাবে বলেছিলেন। কেননা অধিকাংশ মানুষ তখন ইংরেজি কিংবা উর্দু জানত না, এখনও নয়, পরবর্তীতে সবই হয়েছে, কিন্তু ধীরেন দত্তের নামটি নাই। নিঃসন্দেহে ধীরেন্দ্রনাথ দত্তের কাছ থেকে তরুণ প্রজন্ম 2টি বিষয় শিখতে পারে। একটি হলো দেশপ্রেম এবং দ্বিতীয়টি হলো সহনশীলতা। আরেকটি বিষয়, তার সেকুলার দর্শন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা আলাদা নই, সবার ধর্মই পবিত্র এবং এই বিশ্বাস তার নিজের, তবে সেটা প্রত্যেকের ঘরে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্মের ব্যবহার নয়। আমাদের মধ্যে যে সংহতি আছে সেটা যুগ যুগ ধরে রাখা। সম্ভবত আমার দাদুর কাছে তরুণ প্রজন্মের এটাই হবে সবচেয়ে বড় শিক্ষা।